মুর্শিদাবাদ একই সাথে বাংলার গৌরব ও ট্র্যাজেডির ইতিহাস। মুর্শিদাবাদ কেবল একটি শহরই নয়, এটি বাংলার বীরত্ব, ষড়যন্ত্র এবং রাজনৈতিক পরিবর্তনের সাক্ষী। আজ এটি একটি জেলা শহর হলেও এর অলিতে গলিতে আজও নবাবী আমলের আভিজাত্য এবং ইতিহাসের করুণ দীর্ঘশ্বাস অনুভব করা যায়। ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার ভাগীরথী নদীর তীরে অবস্থিত হাজারদুয়ারি প্রাসাদ ১৯বিংশ শতাব্দীতে অর্থাৎ ১৮২৯ সালের ২৯শে আগস্ট মির্জাফরের বংশধর নবাব নাজিম হুমায়ুন জাহের রাজত্বকালে এই প্রাসাদটির নির্মাণ শুরু হয় এবং ১৮৩৭ সালে শেষ হয়। মেজর ডানকান ম্যাকলয়েড নির্মিত এই ইউরোপীয় শৈলীর প্রাসাদটিতে ১০০০টি দরজা রয়েছে, যার মধ্যে অধিকাংশই নকল, যা শত্রুদের বিভ্রান্ত করতে তৈরি করা হয়েছিল। বর্তমানে এটি একটি জাতীয় জাদুঘর। প্রাসাদটির দৈর্ঘ্য প্রায় ১৩০ মিটার, প্রস্থ ৬১ মিটার এবং উচ্চতা ২৪ মিটার। প্রাসাদটিতে ১২৪টি কক্ষ এবং ৮টি গ্যালারি রয়েছে। পলাশী যুদ্ধের প্রায় ৮০ বছর পরে হাজারদুয়ারি প্রাসাদ তৈরি হয়েছিল, সুতরাং এর সাথে নবাব সিরাজের কোনো যোগসূত্র থাকতে পারে না। মুর্শিদাবাদ যারা বেড়াতে আসেন তাদের কাছে প্রধান আকর্ষণ যদিও হাজারদুয়ারি প্রাসাদ, তবে হাজারদুয়ারি ছাড়াও মুর্শিদাবাদে আরও অনেক কিছু ঐতিহাসিক স্থাপত্য দেখার আছে, যেগুলির কাছে বলতে গেলে হাজারদুয়ারি প্রাচীনত্বের দিক থেকে অনেকটা নবীন। হাজারদুয়ারি প্রাসাদের ভেতরে রয়েছে ৩তলা জাদুঘর। সেখানে সংরক্ষিত আছে মুর্শিদাবাদের নবাবদের ব্যবহৃত অস্ত্রশস্ত্র, রাজদণ্ড, রাজকীয় আসবাবপত্র, পাণ্ডুলিপি, পেইন্টিং, এমনকি সিরাজের ব্যবহৃত ব্যক্তিগত সামগ্রীও। সবচেয়ে বিখ্যাত হল দরবার হল, যেখানে একসময় নবাবদের সভা বসত। সেখানে এখনও দেখা যায় বিশাল ক্রিস্টাল ঝাড়বাতি, যা একসময় ব্রিটিশ রানী ভিক্টোরিয়ার উপহার ছিল। এখন চলে এসেছি হাজারদুয়ারির সামনে। এখানে এই সামনে টিকিট কাউন্টার আছে, এই যে এইদিকে টিকিট কাউন্টার দেখতে পাচ্ছেন। এই টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে আমরা ভেতরে প্রবেশ করব। এই সামনে এদিকটাই টিকিট কাউন্টার। আমাদের সবাই এখনো আসেনি, আমরা ৫ জন এসেছি। এর পরের টোটোতে আর ৫ জন আসবে, তারপর আমরা টিকিট কেটে ভেতরে ঢুকবো। এখানে টাইমিং হচ্ছে সকাল ৯টা থেকে বিকেল ৪:৩০ পর্যন্ত, আর টিকিটের মূল্য হচ্ছে ২৫ টাকা। প্রথম কথা হচ্ছে, আপনি কবে হাজারদুয়ারিতে এসেছেন আমি তো জানি না। বর্তমান হাজারদুয়ারি সেন্ট্রাল গভর্নমেন্টকে দিল্লি সরকার টেক আপ করছে, তাই আমাদের দেখানো এবং বোঝানোর কিছু নিয়ম বা সিস্টেম আছে। নিয়মটা কি, মিউজিয়ামের ভিতরে যে সাজানো হয়েছে সেগুলো আপনাকে আগাম একটা একটা করে গেট টু গেট বলে বোঝানো হবে। পরক্ষণ আপনার কাছে গিয়ে চুপি দাঁড়িয়ে দেখতে হবে লিখে রয়েছে সাইলেন্স, কথা বলা যাবে না, ভিড় করতে দিবে না, আর জমা হতে এক জায়গায় দিবে না। ওই জন্য আগাম আমি যেগুলো বলবো সেগুলো কাছে দেখতে হবে লাইন বাই লাইন। লাখ টাকা দিলে জিনিসটা বলতে দেবে না, কবে রুলস মানে বুঝে গেল আমার কথা। প্রথমবার বলে বুঝাবে আর দ্বিতীয়বার কাছে দেখতে হবে। ক্লিয়ার? ওকে ওকে, ফলো মি। খুব তাড়াতাড়ি বলছে তো।
সিরাজের বাড়ি থাকে না একবার সিরাজদৌল্লার বাড়ি কথা পরে দেখাচ্ছি, কিন্তু সবাইকে মনে রাখতে হবে সিরাজদৌল্লা মরে যাওয়ার ৭২ বছর পরে হুমায়ুন আমলে ইচ্ছা করে পঞ্চম পুরুষ, তার নাম নবাব নাকি হুমায়ুন। অধীন বাবর হুমায়ুন নয়, ইচ্ছা করে পঞ্চম পুরুষ, যার নাম হচ্ছে নবাব নাকি হুমায়ুন। বুঝে গেল? ওই হুমায়ুনটার ছেলের নাম হচ্ছে নবাব নাজিম সিরাজউদ্দৌলা। উনি বলছো না আপনি যান, তাহলে 7 লাখ টাকা স্বর্ণ মুদ্রা ব্যয় করে ওনার নাম হচ্ছে নবাব নাজিম সিরাজউদ্দৌলা, উনি একে নির্মাণ করেন। বিল্ডিংটা পাশে ছোট্ট মসজিদ দেখাচ্ছে, নাম হচ্ছে মদিনা। একদম অবাক কাণ্ড, মদিনা তো আরব কাণ্ড, দেখে কি করে মদিনা আসলো, একটু মন দিয়ে শুনতে হবে কথাটা, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। সিরাজদৌল্লার মা আমিনা বেগম, উনি ভগবানের কাছে মানত করেছিল যে আমার ছেলে সিরাজ যদি বাংলা হতে পারে তাহলে মদিনা থেকে পবিত্র মাটি নিয়ে আমি এখানে মদিনা তৈরি করে দেবো। তো সিরাজ গদি পান, মানে নবী পান, আর দাদু আলিবাইদিন হজ করার জন্য যখন ফেরত আসেন মদিনা থেকে পবিত্র মাটি হাতে করে নিয়ে আসেন, আর সেই মাটি সিরাজদৌল্লা হাতে দিয়ে এই মন্দির নির্মাণ করে, এখানে মন্দির নির্মাণ করেন। কেন এখানে যে গরিব দুঃখী লোকরা পয়সার হবে মক্কায় বা হজে যেতে পারতেন না, সমস্ত লোক এখানে ভক্তি এবং সত্য করতে ব্যবস্থা এখানে করে দেওয়া হয়েছে। অতএব আপনি টাঙা করে টুকটুকে দেখে আসলেন, এগুলো কি দেখে আসলেন? আমরা তো সব দেখে আসলে মির্জাপুর জেনেছেন গল্প। সিরাজে কিছু পেয়েছিলেন? নেই। সিরাজদৌল্লার নিদর্শন বাংলা বিয়ে উড়িষ্যাতে ওই একটা রয়েছে মদিনা, কারণ সিরাজদৌল্লা হচ্ছে বাংলা বিয়ে উড়িষ্যার শেষ স্বাধীন নবাব। বাকি কারা মির্জাপুর জেনেছেন, এটাকে বলে ইংরেজদের কাঠের পুতুল। এই পুলিশ সবাই কেউ দেখে বেড়াচ্ছে, স্বাধীনের গল্প কিচ্ছু নাই, রং তথ্য এগুলো। কেউ যদি বলে থাকে যে সিরাজ এই দেখাতে নিয়ে যাবো, সিরাজ এই দেখা যাচ্ছে, সিরাজ ওই আছে, কিচ্ছু নাই, সব রং তথ্য এগুলো, সব গল্প আপনাকে শোনাবে। বুঝা গেল না? সিরাজদৌল্লার মানে স্বাধীন নবাবের গল্প ৭২ বছর সব শেষ করে মিটিয়ে দেওয়া হয়েছে। ভালো করে বুঝেন, আরেকবার রিপিট করছি ওই কথাটা কি আমি বলেছি। সিরাজদৌল্লা মরে যাওয়ার ৭২ বছর হাজারদুয়ারি, ক্লিয়ার? তাহলে মরে যাওয়া থেকে হাজারদুয়ারি তৈরি হয়েছে গ্যাপিং। এই গ্যাপিং এর স্বাধীন নবাবের যেখানে গল্প ছিল বাংলা উড়িষ্যাতে, সমস্ত নাশ করে দেয়, লেবেলিং করে দিয়েছে, কিচ্ছু নাই, সব ধ্বংস করে দেওয়া হয়েছে যাতে উপরে স্টেপ না নিতে পারে। এগুলো কাদের গল্প? মির্জাপুর জেনারেশন গল্প। তা করে চুক্তি করে চার্চা করে দেখে বেড়াচ্ছে, এদের জিনিস দেখে বেড়াচ্ছে, স্বাধীন গল্প কিচ্ছু নাই। সিরাজদৌল্লার নিদর্শন বাংলা বিয়ে উড়িষ্যাতে একটা রয়েছে মদিনা, কারণ সিরাজদৌল্লা হচ্ছে বাংলা বিয়ে উড়িষ্যার শেষ স্বাধীন নবাব। বাকি সব মির্জাপুর জেনারেশন গল্প। এইটা বাংলা না কেন? এই ধর্মস্থানের জায়গা, পবিত্র স্থান, বুঝে গেল না? চাকরি দোকানটা বড় বিশাল বড় কামান, হলুদ কালো কামান দেখাচ্ছে, কালো কামান। দেখো ওই কালো কামানটার নাম হচ্ছে বাচ্চা ওয়ালি কামান, ভালো করে বুঝেন। আরবি বা উর্দুতে বলছে বাচ্চা ওয়ালি, আমরা বাংলায় বলি বাচ্চা বালি। আজ থেকে 200 বছর আগে কামানটা গঙ্গার ধারে নিয়ে গিয়ে উপর দিকে মুখ করে চেক করে, যেমন আসল কি নকল চেক করতে 10 জন লোক লাগে, এত বিকট আওয়াজ হয়। যারা কামানটাকে চালাচ্ছিলেন সঙ্গে সঙ্গে মারা যায়, স্পটেড একদম। যখন গোলাটা বেড়াচ্ছিল ধরাম করে সব মরে পড়ে গেছে, রক্ত মুখ দিয়ে রক্ত উঠে মানুষ মারা গেছে। রেঞ্জ 4 কিলোমিটার। গোলাটা যে গ্রামে গিয়ে পড়েছে, সেই সব গ্রামের প্রচুর ছেলে মামার গর্ভবতী অবস্থায় তাদের গর্ভ ছড়ে যেন প্রচুর বাচ্চাদের প্রাণ হারায় ওই বিকট আওয়াজে। কাজে হাজারদুয়ারি মালিক হুমায়ুন ভয় পেয়ে কামানটাকে সিল করে দুঃখের সহিত নাম দেয় বাচ্চা বালি কামান। তার মানে আদৌ কি নাম ছিল কেউ জানেন না, পরে নাম হয় বাচ্চা বালি কামান বলে। বাচ্চা মাল এই বাচ্চা মেরে দেবো। হ্যাঁ, তাই বাচ্চা বালি কামান। এর ওজন হচ্ছে 16,880 পাউন্ড, মানে 8,000 কেজি, মানে 8 টন। রেঞ্জ 4 কিলোমিটার, 12 লাখ টাকা সেল, আর নাম বাচ্চা বালি কামান। সামনে কাকু ঘড়ি ঘর, তাকিয়ে দেখুন। এই ঘড়ি ঘরে নবাবী পিরিয়ডে চারদিকে ঘড়ি ছিল, আর চারদিকে সময় দেখা যেত। তাহলে কি জাহান প্রসাদ থেকে এটা কি এটা বড়? এটা বড়, ওটা 7 টন, এটা 8 টন। 4 ঘোষের 7 টন, এটা 4 টন। ওকে কিভাবে ওটা তো একটা জায়গা ফিক্সড করা আছে, একই সিস্টেম, টাকা লাগানো হতো। হ্যাঁ ওই সিস্টেম ওরকম। মাঝখান দিয়ে একটা পার বসিয়ে দিত, লোহার পার, ওর সঙ্গে বিয়ারিং সিস্টেম থাকতো। আর ওই গরু গাড়ি চাকা যেরকম হয় না, ওরকম বড় বড় লোহার চাকা থাকতো, আর 7খানা হাতিতে একে টেনে নিয়ে যেত গড় 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 করে। হাতি দিয়ে এইটাকে 7টা হাতি টানতো। মাঠে একটু কাছে দেখতে পাবো? দেখবেন দেখবেন, হ্যাঁ যাবো তো। যাবে, এখন বোঝাচ্ছে। সামনে আচ্ছা, ঘড়ি তাও ঘর। বলুন, তাও বলুন। এই ঘড়ি ঘরে নবাবী পিরিয়ডে চারদিকে ঘড়ি চলে, চারদিকে কাকু সময় দেখা যেত। কিন্তু তখন আমরা শুনেছি যে ঘড়ির ভিতরে যে পার্স ছিল সেটা সোনার। চুরি বানাস, টাকা পড়ে গেল, কার টাকা পড়লো আমাদের, তো চারিদিকে ছিল। তো শুনেছি যে ঘড়ি যে পার্স ছিল সে সোনার ছিল, সোনার পার্স। চুরি বা নষ্ট হয়ে ঘড়িটা দীর্ঘদিন অচলে পড়েছিল। সেন্ট্রাল গভর্নমেন্ট নেওয়ার পর নতুন করে পার্স নিয়েছে, মানে অটোমেটিক সিস্টেম, একদিক চালু করে বাকি 3 দিক নাই। একদিক চালু আছে, আমি দেখাচ্ছি, ঠিক আছে? ওটা অটোমেটিক পার্স।
তো মেন কথা হচ্ছে বছরে নাকি দুবার চাবি দিলে পরে সারা বছর সেই সময় দিত। আর একটা জিনিস আপনাকে দেখাবো, সেটা হচ্ছে খুব পুরনো জিনিস, একটু মন দিয়ে কথা আমার শুনতে হবে। আমি যে জিনিস দেখাতে যাচ্ছি বা বলতে যাচ্ছি এটা কিন্তু একদমই আপনি জানেন না এই বিষয়টা। সেটা হচ্ছে আপনাকে আমি দেখাবো মসজিদ। আপনি বহু মসজিদ দেখেছেন, কিন্তু এখানে একটা এমন মসজিদ আছে যে মসজিদের নাম হচ্ছে চাঁদনি চক মসজিদ। নাম শুনেছেন চাঁদনি চক মসজিদ? এই চাঁদনি চক মসজিদ ভারতবর্ষের 4টে রয়েছে, মন দিয়ে শুনবেন। ফার্স্ট লখনৌ, তারপর দিল্লি, তারপর কলকাতা, আমাদের মুর্শিদাবাদ একটা। আমি দেখাচ্ছি এখনই, হিস্ট্রিটা আগে বলিনি। ওই মসজিদটা হচ্ছে হাজারদুয়ারি বাউন্ডারির বাইরে, একদম মেন রোডের সামনে। ওরা গেলেই ডান দিকে তাকালে দেখতে পাবেন, বুঝলেন না? তো মসজিদকে তৈরি করেন মির্জাফরের দ্বিতীয় স্ত্রী মুন্নি বেগম। মির্জাফরের 3টে বউ, ফার্স্ট বাবু বেগম, তারপর হচ্ছে মুন্নিবাদ শাহখানা বেগম। মুন্নিবাদ নির্মাণ করেন। এর নিচে 2টো করে মেলা বসতো, ঈদ বকরিদ। তো বকরিদ মেলা হচ্ছে ফেন্সি মার্কেট, হিরে চড়া সোনা দানা ঢেলে বেঁচে মিনামাকে মার্কেটে ছোট ছোট বাচ্চা মেয়েদেরকে কীতদাসী হিসেবে বেচাকেনা করা হতো। আরেকবার রিপিট, চাঁদনি চক মার্কেট, মানে চাঁদের আলোতে মার্কেট বসতো। ছেলেদের আলো নেই, শুধু মেয়েদের আলো। বেগমরা যেতেন কি কিনতে না বাচ্চাদের কিনতে। কেন? তাকে কিনে নিয়ে এসে বাড়িতে মানুষ করে দাসী বানাতেন। ভালো করে বুঝেন, রিপিট আরেকবার। তাই সিরাজের দিদিমা সারফুন্নেসা বেগম ওই মসজিদ নিচ থেকে 7 বছর বয়সের মেয়েকে 1 লাখ টাকা স্বর্ণ মধ্যে কিনে নিয়ে গেছিল, তাকে মানুষ করে দাসী বানাবে। কিন্তু সিরাজ ওই মেয়ে সমবয়সী মানুষ হয়। সিরাজ রূপগুণ দেখে বিয়ে করে নাম দিল লুৎফুন্নেসা। বুঝে গেল না? সেই মেলা আজও বছর নিচে আজও বসে মেলা। নবীবের শেষ, পাপড় ভাজা, বাদাম ভাজা, দুনিয়ার ফুচকা দিতে হয়। মেলা প্রত্যেক বছর বসে। এবার আসুন দেখাচ্ছি, আসেন বলেন। হ্যাঁ শুনছি, ওই উঠবে। আচ্ছা, যাওয়ার আগে দুটো কথা। এই পাটার সিংহ, ওই মাথাটার সিংহ, দেখা যাচ্ছে না? এটা হচ্ছে ব্রিটিশদের রাজকীয় সিম্বল। কারণ হাজারদুয়ারি যে আপনারা দেখতে এসছেন, মনে রাখবেন এটা কোনো বসত বাড়ি নয়। হাজারদুয়ারি কোনো রাজা বা রাজের বাসস্থান নয়। এখানে কেউ একটা রাত কাটাননি। এটা কি? এটা মানে পরিচিত যে হাজারদুয়ারি মানে হাজার গেট, কিন্তু মেন ফ্যাক্ট এটা সেই আমলে কি কাজে ব্যবহার আমরা অনেকে যাই না। তো মন দিয়ে শুনবেন, এটা হচ্ছে ব্রিটিশ কোর্ট। এখানে বাংলা, বিহার আর উড়িষ্যার বিচার করা হতো, এবং বাংলা বিহার ক্যাপিটাল, এখানে সমস্ত জমা পড়তো। তাই মুর্শিদাবাদের রাজধানী, যেটা আমার দিল্লি, তাই তোমরা ব্রিটিশ সিম্বল সিংহ। তাই এই সিংহের থেকে সিংহ দূরত্ব হলো 112 ফুট 6 ইঞ্চি। আর টোটাল সিংহ হচ্ছে 37টা। পাথরের সিম্বল মধ্যে নাই 37খানা সিংহ। কিন্তু উঠে একটা কথা সবাইকে মনে করে কাকুদেরকে, কাকুর এই সিংহের সঙ্গে নবাবের দেশে, নবাবের জায়গায়, মানে নবাবের জায়গায়, তাই না? একই না? তাই যেমন তোমার শুরু হয়ে যাবে না, সবাই মিলে নবাবের স্টাইলে, নবাবের মতো। ওই লেখাগুলো কি দাদা? আমি বাংলায় বলবো। আমি দেখি না দাদা, উপরেটা কি কে বলবো, সব বলবো। এই ভিডিওটা কর, দেখি রে তোরা। সবাই মুরগি যখন হয়ে গেছি, মুরগি হয়, এটা কি হলো কথা? সবাই এসেছেন তো? এবার দেখাবো যেটা আমি উদ্দেশ্য করে এসেছি। চোখ মারা অভ্যাস আছে। হ্যাঁ, মারেন না, আপনি কিছু মনে করবেন না। আচ্ছা ঠিক আছে, বলে নিলাম আগে থেকে। ঠিক আছে। তারপরে সিরাজদৌলের বাড়ি গেল কোথায়? সবাই যেটা উদ্দেশ্য করে এসেছেন, মানে হাজারদুয়ারি সিরাজদৌলের বাড়ি। অনেকে আপনি বলেন না, অনেকে এসেছেন। সিরাজের বাড়িতে নয়, গেল কোথায়? তাকে দেখুন সামনে ভাগর জন্য দেখা যাচ্ছে গঙ্গা, গঙ্গা। আর আবার আঙুলটা দেখেন, গঙ্গার উপরে 3টে তাল গাছ, তাল গাছ 1, 2, 3, 1, 2, 3, অনেক দূর দূর নিয়ে 3টে টুপির মতন ওপারের কথা বলছি, টুপির মতন 3টে। ওই যে কাজ করবার মাথায় টুপির মতন 3টে তাল গাছ। মাঝখানে যে তাল গাছটা, 1 মিনিট মন দিয়ে শুনেন বলছি, 1 মিনিট কথাটা শুনে না। ওই মাঝখানে যে তাল গাছটা রয়েছিল, এই কথা কম বল না। দেখছিস না তুই? আমি কথাটা শুনেন, আমি দেখাচ্ছি তো আপনাকে। 3টের মধ্যে মাঝখানে যে তাল গাছটা রয়েছে, ওই জায়গাটার নাম হচ্ছে ডাহাপাড়া ঘাট। জায়গাটার নাম ডাহাপাড়া ঘাট। ওইখানে করে হীরাঝিল বলে প্যালেস ছিল। কি বললাম? ছিল। তাহলে দেখতেছেন হাজারদুয়ারি, সবাইকে মনে রাখতে হবে ওটার নাম ছিল হাজারদার বাড়ি, যেখানে হাজার হাজার লোকের সত্যি দরবার বাড়ি। যেটা এখন দেখতেছেন হাজারে গেটটা হাজারদুয়ারি, ওটা কি আদৌ আছে? অবশ্যই আছে। ওটাকে নামে বলে হীরাঝিল, আসল নাম হচ্ছে মানসুরগঞ্জ প্যালেস, যেহেতু সেটার অরিজিনাল নাম ছিল মানসুর আলী খান বাহাদুর। ইংরেজ কামান বাস করে ভেঙে দেওয়ার পর আমরা বলি গঙ্গার গর্ভে সেই ধ্বংস, নাস প্রসেস। সেই সিরাজ মরে যাওয়ার 72 বছর পর হাজারদুয়ারি তৈরি হয়। তোরাই হুমায়ুন আমলে মির্জাপুর
12 দুয়ারি, কোনো দুয়ারি করে নাই, ওটা বড় হাজার দরবারি নামে বলে হিরাঝিল, আসল নাম হচ্ছে মানসুর গঞ্জ প্যালেস, যেটা সিরাজের অরিজিনাল নাম ছিল মানসুর আলী খান বাহাদুর। এটা হচ্ছে হাজার দুয়ারি, এখানে হাজার ঘর দিকে থাকাকালীন তার হাজার দুয়ারি বলা হয়। কিন্তু এটা নাম আছে, আর একটা নাম আছে যেটা আপনারা অনেকেই জানেন না, এখানে অনেকেই জানেন না, প্রচুর লোক জানে না এটার অরিজিনাল নাম কি। নিজামাত কিল্লা। না, বারাকোঠি। এটা বহু পুরনো ইতিহাস বলছি আপনাকে। নিজামাত কিল্লা বারাকোঠি যখন 1829 থেকে 37 কমপ্লিট হলো তখন নাম দিল বারাকোঠি। বড় বড় ভিআইপি গেস্ট এখানে থাকতে আসতেন অফিস কাছারির জন্য। ওই মস্তি হতো ভিতরে। এই এটাই আগে ধরে নেন, নেগেটিভ কেন ধরছেন বারবার? হচ্ছে আরবি বা উর্দুতে বলছি জিহারাত মসজিদ, আমরা বাংলায় বলি হলুদ মসজিদ। নবী পিরিয়ডে নামাজ হতো, এখন নামাজ হচ্ছে 5 ওয়াক্ত। এখন হচ্ছে হ্যাঁ হবে, কিছু হয়েছে, হচ্ছে খুলে দিয়েছে। হবে হ্যাঁ 5 ওয়াক্তের নামাজ হয়, বুঝে গেল একদম। আচ্ছা শুনুন, এই টোটাল হাজির হচ্ছে 12 বিঘা, অনলি ফর হাজার দড়ি 12 বিঘা। এর হাইট 80 ফুট, বড় বড় পিলার 52টা। হাজার দড়ি তৈরি করতে সময় লেগেছিল 8 বছর, 1829 থেকে 37। হাজার দড়ি তৈরি, চুন সুরকি, ডিমের কুসুম, কয়ের ভিজানো জল, মৌরি ভিজানো জল, চিটে গুড় আর ডাবের জল দিয়ে মশলা মাখানো হতো। না একটা ভুল করলেন, হ্যাঁ বলুন। কাঠ আছে কাঠ না, এটা আমি ওই জায়গায় আমি দেখতে পাচ্ছি। আরে বাবা আমি মশলাটা কথা বলছি, ভালো করে বোঝার চেষ্টা করুন। চুন সুরকি, ডিমের কুসুম, শুধুমাত্র কুসুমটা, খয়ের ভিজানো জল, মৌরি ভিজানো জল, চিটে গুড়ের ডাবের জল। চিটে গুড় মানে হচ্ছে রিজেক্ট গুড়, আর ডাবের জল দিয়ে মশলাকে মাখিয়ে তোর প্লাসে কাটানো হতো। সেই সময় সিমেন্ট বালু কারবার ছিল না। এই, আর হাজার দড়ি তৈরি করতে খরচা হয়েছিল 16.5 লাখ স্বর্ণ মুদ্রা। অতএব 1 ভরি সমান একটা স্বর্ণ মুদ্রা, তাহলে 16.5 লাখ ভরি সোনা ব্যয় করে তৈরি করা হয়েছে। আর লাস্ট পাঁচখানে দুটো পয়েন্ট যেটা আপনারা অনেকেই জানেন, মনে নাই না, আমি মনে করে দিচ্ছি। হাজার দড়ি আর্কিটেক্টের নাম হচ্ছে কর্নেল ডানকান ম্যাকলিওড, আর এই প্যাটার্নের নাম হচ্ছে গথিক প্যাটার্ন। গথিক এই প্যাটার্নের বাড়ি আরেকটা রয়েছে আমেরিকার হোয়াইট হাউস, গথিক প্যাটার্ন। ক্লিয়ার? ওই আরে বন্ধ করে দেখ। দেখে নেবে কি কি আছে, ভাই মোবাইল আছে বলে সুইচ অফ করেন আর নিজের পকেটে রেখে দিন। প্রবেশ পথে ঢুকে দুটো গাড়ি, কাগজে তাকিয়ে দেখুন গোল গোল জায়গা দেখাচ্ছে। ফার্স্ট গাড়ি, ফার্স্ট গাড়িতে লেখা আছে চমচম কার, বেগমে দুটো ঘোরাতে টান। দ্বিতীয় গাড়িতে লেখা আছে ফিটুন কার, ব্যবহার করতে ইংলিশ মানে আমরা উঠি টান উঠে। দেখো এই গাড়ি দেখার পরে সবাইকে ঢুকতে হবে অস্ত্রাগার। যত টুরিস্ট আপনি দেখছেন সমস্ত কিছু অস্ত্রাগারে জমায়, এখান থেকে স্টার্ট আপ দেখা লাইন। আমি কয়েকটা জিনিসের নাম বলছি, কিন্তু 2400 সাজানো হয়েছে। কিন্তু আমি যেটা আপনাকে বলবো সেটা কিন্তু 3 তলার জিনিস, যেগুলো নামানো হয়েছে 3 তলার থেকে 5টা জিনিস নামানো হয়েছে রিসেন্টলি। ফার্স্ট, একটা স্ট্যান্ডের মধ্যে ফাটা কামান, নিচে লেখা আছে মীর মদন কে, সিরাজের সেনাপতি। ওই কামানটা পড়াশোনা চালাতে গিয়ে নিজে বাঁচতে মারা যান, ওই কামান এসে রাখা আছে। রাখা আছে ভাঙা কোষ্টি পাথর, হাজারদার বাড়ি। রাখা আছে বাঁশি, যে বাঁশিটাকে বাঁচিয়ে পড়াশোনা শুরু হয়েছিল 1757, 23 জন বৃহস্পতিবার। হ্যাঁ বিপুল বাঁশি, ওই বাঁশিটা আছে। রাখা আছে ছোড়া, যে ছোড়া দিয়ে সিরাজকে খুন করা হয়েছিল কোথায়, আপনাকে ঢুকতে দেয়নি বা ঢুকতে দিবেও না কাউকে, কোনো পাবলিক কোনো ঢুকতে, কোনো টুরিস্টকে ঢুকতে দেয় না কোনো। ঠিক আছে? জায়গাটার নাম আরবি বা উর্দু বলছে নিমো খারাম দেউরি, বাংলা ভাষা বলছে মির্জাপুরের বাড়ি। যে বাড়িতে সিরাজকে বন্দি করে টুকরো টুকরো করে বস্তার মধ্যে পুড়ে নিয়ে গঙ্গার সমাধি খোঁজবা, একদম গঙ্গার উপরে সমাধি, খোঁজবাকে সমাধি দিয়েছে। রাখা আছে আয়না, নিজের মুখটা দেখা যায় না, বডিটা আপনার ফেসটা অন্য জনের। আপনি 1000 জন মিলে দাঁড়ান, কেউ কার মুখ দেখান, সব পার পরের মুখ দেখা যাবে এর ভিতরে। হ্যাঁ অ্যাঙ্গেল করে নিজের বসানো। চোখে দেখবেন আপনি, নিজের চোখে, মুখে নয়, নিজের চোখে। দেখেছি আমি। দেখার কথা হাজি মালিক কুমার সিংহাসনে বিচারে বসতেন, তখন আগে স্ক্রিন করে রাখতেন। পিছনে চোখ দিয়ে আগে নিজে পিছনে ধরতে না মারতে না, খুব তাকে বিশা দুতে অ্যাডভান্স দেখা যায়, অ্যাডভান্স পরের মধ্যে দেখা যায়। এখানে লোকরা বলে সত্যি ধরার পর, বাবু আমরা জানি গাইডরা, সে আমার সিসি ক্যামেরা, পরের মধ্যে নিজে মুখ দেখা যায় না। বুঝে গেল না? তার আগের ক্যামেরা আমি বলে দিচ্ছি, কারগোলা বানা গেছিলেন তো, গ্লোব ঝুলানো দেখেছেন, উপরে গ্লোব ঝুলানো আছে ফুটবলের মতন ডাইনিং এর উপরে, পরে তার আগের ক্যামেরা। জানি কারগোলা বাগানে যান নেই? যাবেন, গিয়ে দেখবেন বিশাল বড় ডাইনিং, তারপরে উপরের মধ্যে ঝুলানো চেন দিয়ে, গ্লোব বলা গ্লোব, আমাদের নিকেল আছে, ওই নিকেলটা হচ্ছে মেন কাজ।
ক্যামেরা, আপনি ওখানে বসে চতুর্দিক আপনি ফলো করতে পারবেন, কে কোথায় ঢুকছে বেরোচ্ছে না হচ্ছে, চতুর্দিক তাহলে কত মজা সিসি আমার লাগা। ধারণার বাইরে। হ্যাঁ রাখা আছে টেস্টিং প্লেট, আমরা যখন খাবার খেতেন টেস্ট করে খাবার খেতেন, বিষটা বেশি না- পরিমাণে বেশি হ্যাঁ। ফেটে যেত, কম পরিমাণে বেশি কালার চেঞ্জ কালার প্লেটটা ব্লু হয়ে কম পরিমাণে, আর বেশি পরিমাণে ফেটে যেত। আচ্ছা রাখা আছে কাঁচের বক্সের মধ্যে প্রচুর পাখি, যে লেখা আছে হুমা পাখি, পাখিটা বহু ছিল, ডিম পাড়ার সময় সময় প্রচুর পড়তো, ডিমটা পারতো হেঁটে বাচ্চা ফুটে পাখা গজিয়ে উড়ে বেরিয়ে নিচে যায়। পড়ে। পরে আমি ব্যাক করছি পড়ার আগে হ্যাঁ। দুটো রাখা আছে। আর শেষ একটা কথা বলছি আপনাকে, লাস্ট একটা কথা, সেটা হচ্ছে আপনারা সবাই জানেন যে মির্জাফর মানে বিশ্বাসঘাতক, হুম হুম হুম। তাই না? একটু মন থেকে বিচার করুন দেখি, এটা কি সত্যি কথা? কোনো লেখক এসব লিখতে পারবে? আমরা ইতিহাস তো যা জানি। কোনো লেখক এসব লিখেছে যে মির্জাফর মানে বিশ্বাসঘাতক? কোন চ্যাপ্টারে লিখেছে, কোন ইতিহাসে লিখেছে, কোন লেখক লিখেছে এই কথা? কোনো লোকের নাম মির্জাফর হয় না কেন? এই কারণেই তো হলো না, মির্জাফর তো একা ছিল না, এই বিশ্বাসঘাতকতার পেছনে মির্জাফর একা ছিল না, নাম নেই। আরো অনেকেই ছিল। জায়গাটা আপনি অন্য জায়গায় চলে গেলেন। অনেকেই ছিল। টোটালটা আলাদা কথা, চ্যাপ্টারে যাচ্ছে, চ্যাপ্টারটাই টোটালটা আমি আলাদা বলছি। মির্জাফর মানে বিশ্বাসঘাতক, হুম। এই কথাটা কোন চ্যাপ্টারে লেখা আছে, এই কথাটা কোন ইতিহাসে লেখা আছে, এই কথা আর কোন লেখক লিখেছে এই কথা? তাহলে ইতিহাসের বইতেই তো রয়েছে। সব জায়গায় কিন্তু একই কথা। মির্জাফরই যে 45,000 সৈন্য নিয়ে সে যুদ্ধ, নিজেও যুদ্ধ করেননি, 45,000 সৈন্যকে আটকে রেখে দিয়েছিল, যার জন্য সৈন্যবল বেশি থাকা সত্ত্বেও ইংরেজদের কাছে হেরে গিয়েছিল। বিরাট ক্ষমতা ছিল সিরাজগঞ্জ। কিন্তু বিরাট থেকে লর্ড ক্লাইভের সাথেই ষড়যন্ত্র করেছিল, সেটা তো আমরা ওই মতিঝিলে গেলেই একদম ঠিক কথা, দেখতে পাইবো। আমি আমার মেন কথাটা বলে দিচ্ছি। হুম হুম মির্জাফরের অর্থ হচ্ছে যোদ্ধা, বীর, বুদ্ধিমান আর জ্ঞানী, হুম। এটাকে মির্জাফর বলা হয়। সেটা আবার ফার্সি মানে হতেই পারে। হ্যাঁ। মির্জাফরের অরিজিনাল নাম হচ্ছে সৈয়দ মীর মোহাম্মদ জাফর আলী খান বাহাদুর। হুম হুম হুম। মির্জাফর মানে বিশ্বাসঘাতক নয়, ঘাতকটা হচ্ছে আলাদা জিনিস, মির্জাফর হচ্ছে আলাদা জিনিস। মির্জাফরের চ্যাপ্টার আলাদা, আর ঘাতকের লোক হচ্ছে আলাদা। ঘাতক হচ্ছে মেন মীর কাসিম আর মিলন, এটা হচ্ছে ঘাতক, যে বাংলা বিমর্শকে পুরো নাশ করে দিল। এটা হচ্ছে মির্জাফরের লোক। তার মানে মির্জাফরের রক্ত যেরকম গায়ে আছে, তাই ওর মির্জাফর। আমি যদি আমার সঙ্গে মিসগাইড করবে, সাইডে চলে যাবো, আপনি চট করে বলবেন যে মির্জাফরের জায়গায় বাড়ির এই মির্জাফর আছে। না না, না না, না না আমি সেই কনসেপ্টে না। এইভাবে মানুষের যুদ্ধে হেরে গেলে তার ফাঁসি যেমন হয়, যুদ্ধে জিতলে তার মেরে দেয়। তো মির্জাফরের ওই অ্যাসিস্ট্যান্টরা চুক্তি করে তেমন দায়িত্ব মির্জাফরকে নিতে হবে। তো সাইতে বলছে মির্জাফরের ছেলের মিলন, এরাই তো দায় প্রেমের নিতে কালপিট। হয়েছে, ওকে দায় এদের নিতে জন্য, হয়েছে। হ্যাঁ, এদের জন্যই মির্জাফরকে নামটা দেওয়া হচ্ছে বিশ্বাসঘাতক কিন্তু বলে। ওকে ছাড়ি কিন্তু আসলে এই কথাটা নয়, এই কথাটা কিন্তু আলাদা চ্যাপ্টার, এটা টোটালটা আলাদা জিনিস। ব্রিটিশ তো ওকে ছাড়লো না। কথা বলতে গেল না কি জন্য এই আসির জন্য? কারণ ব্রিটিশ কাউকেই ছাড়বে না। বিদেশি খাবার, বিদেশি পোশাক, বিদেশি খাবার, জিনিসপত্র সব বিদেশ থেকে আসে, ইউজ করলাম মেরে দিল। এদের জন্য তো মিশা, এছাড়া অন্য কিছু নয়। হ্যাঁ ওকে দিয়ে তো বাংলা বিয়ে উড়িষ্যাতে স্বাধীনভাবে গল্প চ্যাপ্টার শেষে পড়াতে ঢুকতে পারছে না, চ্যাপ্টার পুরো ক্লোজ হয়ে গেল, শেষ হয়ে গেল। না আসো। মির্জাফর মির্জাফরকেই তো তখন মসনদে বসালো না, ইংরেজরা। মির্জাফর যখন সিরাজের মৃত্যুর পর। সিরাজ যখন গদিতে বসে, নবাবী পান 22 বছরে, তখন মির্জাফর হচ্ছে হিস সেনাপতি ঘোষণা করা হলো। হুম। তখন হ্যাঁ, তখন ওকে যখন মির্জাফরের জায়গায় এই পলিসি যখন কৈফত দিয়ে যায়, যে পলিসি আমি কি করে বানাবো, কি করে তৈরি করবো, এটা ডিসিশন নিচ্ছে, তখন মির্জাফর বলে আমার কাছে কোনো ডিসিশন নেই, কারণ আমি এখন প্রচন্ড শরীর খারাপ, আমার ভালো বলতে পারবো না, আর আমি তোমার কাজও করতে পারবো না। আমি দুটো লোকের কথা বলি, সেই জায়গায় তুমি চলে যাবে। কোথায়? মীর মদন আর মোহনলাল, এটা হচ্ছে বিশ্বাস্ত লোক, এদেরকে নিয়ে পলাশিতে যুদ্ধ করেছে সিরাজদৌল্লা। তার ওই মীর মদন কামানটা এখানে ফাটা রাখা আছে, আপনি কি দেখবেন মীর মদন নাম লেখা ও আছে। ওটাই বিপুল, তারপর থেকে বিপুল নাম মার্কেটে বেরিয়েছে। না, বিপুল হাজারদুয়ারি মিউজিয়ামের ভেতরে ছবি তোলা বা ভিডিওগ্রাফি করতে দেওয়া হয় না, তবে কয়েকটি স্টিল ছবি এখানে দেওয়া হলো কিছুটা আন্দাজ করার জন্য। দেখি সহ্য হচ্ছে না। মুর্শিদাবাদের প্রাচীন ঐতিহাসিক নিদর্শনগুলি দেখতে দেখতে ও তার স্মৃতি রোমন্থন করতে করতে আমরা সান্ধ্যকালীন ভ্রমণে বেরিয়েছি। আমরা চলে এসেছি মতিঝিলের কাছে একটি খুবই প্রাচীন মসজিদ দেখতে, যার সাথে জড়িয়ে রয়েছে নবাবী আমলের ইতিহাস। কি জামে মসজিদ বা কালো মসজিদ ও মতিঝিল মসজিদ নামেও পরিচিত। এটি মতিঝিলের পশ্চিম তীরে অবস্থিত। জামে মসজিদটি 1750 সালে নবাব নওয়াজ মোহাম্মদ খান নির্মাণ করেছিলেন। তিনি এর নাম দিয়েছিলেন কালা মসজিদ।
নবাব আলীবর্দী খান এই মসজিদে নিয়মিত নামাজ পড়তে আসছেন। ভিডিওটি দেখতে দেখতে চটপট 3টি কাজ করে ফেলুন। হ্যাঁ, ঠিক ধরেছেন, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে ফেলেছেন। এবার দেখতে থাকুন, আর ডিস্টার্ব করব না। এই কবরে শায়িত আছেন এই জামে মসজিদের রূপকার নবাব নওয়াজ মোহাম্মদ খান ও সিরাজের এক ভাই একরামুল্লাহ। এখানে একসময় মুক্ত চাষ হতো, এখন বর্তমানে মাছের চাষ হয়। এই মতিঝিল, এটাই হচ্ছে সেই মতিঝিল। সিরাজের মাসির বাড়ি। সিরাজের মাসির নাম ছিল ঘোষেটি বেগম। এখানে নামাজ পড়তে আসতো সিরাজদৌল্লা। তার স্মৃতিসৌধ, এখনও এখানে নামাজ পড়া হয়, সবাই নামাজ পড়তে আসে এবং শ্রদ্ধার সাথে নামাজ পড়ে সব বেরিয়ে যায়।